আমি মির্জা চন্দ্র সরকার, সহকারী শিক্ষক, মতিহারা উচ্চ বিদ্যালয়, মতিহারা নবাবগঞ্জ, দিনাজপুর। মতিহারা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 2 অনুশীলনী 2.2। এর আগেও আমি অধ্যায় 2 নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকভাবে যে বাকি অংশগুলো ছিল সেগুলো আলোচনা করব। এর আগে আমরা 2.1 অঙ্কগুলো যেগুলো ছিল সবগুলো কমপ্লিট করছি। এখন আমরা বাকি যে 2.2 অনুশীলনী সেগুলো আমরা আলোচনা করব। এই অধ্যায়ে আছে আমাদের মুনাফা। আমি এর আগে বলছি যে মুনাফা কি, মুনাফার সূত্র আমরা দুটি ভাবে করতে পারি, একটি হলো ঐকিক নিয়মের মাধ্যমে আর একটি বীজগণিত রাশির মাধ্যমে। এই আজকে আমরা যে যে অঙ্কগুলো করছি তার মধ্যে এখানে দেখো আমরা বীজগণিত রাশির মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানে আমাদের যে অঙ্কটি আছে আমাদের এখানে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করো যে বার্ষিক 10% মানে 100 টাকায় 10 টাকা, কত বছরে? 1 বছরে। মুনাফা 8,000 টাকা, তাহলে এখানে মূলধনটা কত হলো আমাদের? 8,000 টাকা। এখানে সময় 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে এখন দেখো এখানে আমরা জানি দেখব আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সি, এখানে দেখো P1 আর এখানে হলো N, এখানে P মূলধন, এটা হলো আমাদের মূলধন। তাহলে এখানে আমাদের P সমান, এখানে আমরা যদি মূলধন লিখি, মূলধনটা কত আছে আমাদের? 8,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব 8,000 টাকা। N টা হলো আমাদের সময়, সময়টা কয় বছর আছে আমাদের? 3 বছর। 3 বছর। এখানে শতকরা হার আর এখানে কত পার্সেন্ট? 10%। তাহলে এখন দেখো এখানে যে আমরা এই সূত্রটাকে আমরা কিভাবে করতে পারি। P মূলধন, এখানে 8,000 গুণন 1, এখানে 8টা হলো কত পার্সেন্ট আমাদের? পার্সেন্টেজ 10%। 10 মিশে হলো 100। এখানে আমাদের 100টা লেখার উদ্দেশ্যটা হলো এই যে পার্সেন্টেজ বলতে আমরা বুঝি শতকরা প্রকাশ। এখানে সময়টা হলো 3 বছর। এখানে 8,000, তাহলে এখানে লসাগু করে নিব আমরা 100। 1 দিয়ে 100 ভাগ দিলে কত হবে? 100। 100 দিয়ে আবার 1 গুণ, তাহলে এখানে কত হবে আমাদের? 100। তাহলে 100 দিয়ে 100 ভাগ দিলে 1, 1 দিয়ে 10 গুণ। তাহলে এখানে হলো 3, আমরা যোগ করে দেই 8,000। তাহলে এখানে 110 নিচে হলো 100, এখানে হলো 3। তাহলে এখন দেখো আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দেই, তাহলে এখানে কত হলো? আমরা অঙ্কটাকে শুরু করলাম, তাহলে 11, 10, 3, 8,000। এখানে আমরা কতবার লিখবো? 3 বার। এখানে 3 বার লেখার উদ্দেশ্যটা হলো এখানে দেখো সময়টা কয় বছর আছে? 3 বছর। তাহলে আমরা লিখবো 1 শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে থাকলো 8, এখানে থাকলো কত? 11, এখানে থাকলো 11 গুণন হলো 11। তাহলে আমরা এগুলা কি করব? আমরা গুণ করে দেব। তাহলে 11 গুণন 11, 11 গুণন হলো 8। তাহলে এখানে দেখো 10,648 কি হবে এখানে আমাদের টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা যে এই অঙ্কটাকে আমরা যেহেতু চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ কি চক্রবৃদ্ধি মূলধন বলতে আমরা বুঝি এটার মধ্যে চক্রবৃদ্ধি অর্থাৎ মূলধন থাকবে প্লাস হলো এখানে যে মুনাফাটা পেলাম মুনাফা সহ থাকবে।
তাহলে আমাদের উত্তরটা আসবে কি 10,648 টাকা। এটা হবে আমাদের শিক্ষার্থী কিন্তু। তাহলে পরবর্তী অঙ্কটি আমরা করার চেষ্টা করি। এখানে পরবর্তী অঙ্কটি আছে আমাদের, দেখো বার্ষিক শতকরা 10 টাকা, মুনাফায় 5,000 টাকা 3 বছর। এখানে দেখো 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত। এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, দেখো এখানে সরল মুনাফা একটা আছে, চক্রবৃদ্ধি মুনাফা, যে এই দুইটা, অর্থাৎ আমাদের সরল মুনাফা বার করতে হবে, এখানে চক্রবৃদ্ধি মুনাফা বার করতে হবে। এর মধ্যে থেকে আমাদেরকে কি করতে হবে, পার্থক্য। যখন আমাদের পার্থক্য থাকবে, সরল চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা কি করব আমরা বিয়োগ দিব, তাহলে আমাদের পার্থক্যটা চলে আসবে। এখানে বার্ষিক বলতে 1 বছর, এখানে শতকরা এখানে কত টাকা, 10 টাকা, 100 টাকায় 10 টাকা মুনাফা, অর্থাৎ কি মুনাফায় এখানে মূলধনটা হলো কত, 5,000 টাকা। এখানে সময়টা কত বছর আছে আমাদের, 3 বছর। তাহলে আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাই। সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে এখানে আই, এখানে পি এন্ড আর। এখানে হলো পি, পিটা হলো আমাদের মূলধন, মূলধনটা কত এখানে আমাদের 5,000 টাকা। সময় এন, এখানে হলো সময়টা হলো আমাদের বছর, 3 বছর। মুনাফার হার, এখানে হলো হার, এখানে শতকরা হার, এখানে হলো কত টাকা, 10 টাকা। তাহলে দেখো আমরা এই অঙ্কটাকে আমরা করতে পারি। আর আরেকটা হলো আমাদের সরল মুনাফা। এখানে কি সরল মুনাফা সমান হলো, এখানে আমরা হর চিহ্ন দিলাম, অর্থাৎ আমরা জানবো যে আয়টা কি, আমরা আয়টা বার করবো এখানে। যে তাহলে এখানে দেখো আমরা 5,000 টাকা, একটা সময় হলো আমাদের কয় বছর, 3 বছর। এখানে আটটা কত, শতকরা হার 10%। তাহলে এখানে দেখো 50 গুণন 3 গুণন 10। তাহলে এখন দেখো 3 50 150, 150, অর্থাৎ 50 কে 3 গুণ করলে 150, 150 ও 10 দেখুন। তাহলে আমরা, তাহলে এখানে দেখো যে আমরা কিভাবে করতে পারি, 50 গুণন 3, তাহলে এখানে কত হলো 150 বা 150, 50 এর সাথে 10 যোগ। তাহলে এখন দেখো 150 যদি আমি 1 দিয়ে গুণ করি 150 আর একটা শূন্য, তাহলে এখানে হলো আমাদের 1500 টাকা। তাহলে এখানে হলো 1500 টাকা। এই 1500 টাকা আমাদের কি বলা, আমাদের সরল মুনাফা। এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা লিখতে পারি সি মাইনাস হলো পি। এই সিটা হলো কি আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন দেখো এখানে সিটাকে আমরা কি লিখি, তাহলে এখানে দেখো পি 1 প্লাস আর, এখানে হলো এন মাইনাস হলো পি। তাহলে এই যে চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ আমরা এখানে দেখো সিটা হলো চক্রবৃদ্ধি মূলধন, আর পিটা হলো কি এখানে মূলধন, অর্থাৎ কি চক্রবৃদ্ধি মূলধন থেকে, অর্থাৎ কি মোট আসলটা আমরা বাদ দিব। তাহলে আমরা বাদ দিলে আমরা কি আসবে, শুধু আমরা মুনাফাটা পাবো। এখানে দেখো পিটা হলো কত আমাদের 5,000 টাকা। ওই সময় ক্ষেত্রে যে আমাদের মূলধনটা 5,000 টাকা ছিল, এখানে 1, তারপরে এখানে আর 8টা কত পার্সেন্ট ছিল, 10%। এখানে হলো 100, এনটা হলো আমাদের সময়টা কয় বছর আমাদের, 3 বছর। এখানে পি মোট মূলধনটা কত ছিল আমাদের, 5,000 টাকা ছিল। অর্থাৎ আমরা এটাতে আমরা বার করলাম, দেখো ওই সংখ্যা অনুসারে এখানে শুধু আমাদের আসবে হলো সি মাইনাস হলো পি। তাহলে এখন দেখো এখানে 5,000, এখানে লসাগু হবে আমাদের 100, 100 প্লাস হলো 10, এখানে 3, 5,000। তাহলে এখানে দেখো গুণন 110, নিচে হলো 100, এই শূন্য কাটে দিলাম, আগে 3, এখানে দেখো আমরা 5,000, আমরা এই দিকে একটু চলে আসি। তাহলে এখন দেখো 5,000
তাহলে গুণন আমরা কতবার লিখবো? 3 বার। 11 10 গুণন হলো 11 10, এখানে বিয়োগ দিয়ে কত আসবে আমাদের 5 হবে। তাহলে 1 2 3 1 2 3, তাহলে এখানে 5 5, তাহলে 11 গুণন 11 গুণন হলো 11 বিয়োগ হলো আমাদের 5000। তাহলে এই অঙ্কটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি 11 গুণন 11 গুণন 11 গুণন 5, তাহলে এখানে আসবে 6655। 6655 বিয়োগ হলো 5000। তাহলে এখানে দেখো 1655 টাকা। তাহলে এখানে কত আসলো আমাদের? 1655 টাকা। এটা হলো কি আসলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আসলো আমাদের। আর সরল মুনাফা কত ছিল তোমাদের? এখানে হলো 1500 টাকা। তাহলে মুনাফার পার্থক্য মুনাফার পার্থক্য 1655 বিয়োগ হলো 15। তাহলে এখানে আসবে আমাদের 155 টাকা। এটা হলো আমাদের মুনাফা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে দেখো আমরা এই অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারি। প্রথমে আমরা কি করব? সরল মুনাফা বের করে নেব। সরল মুনাফা বের করে নেওয়ার পর চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা বের করে নেব। চক্রবৃদ্ধি মুনাফা আমরা সি মাইনাস পি আমরা একবারে করলাম। আমরা তোমরা যদি মনে করো যে স্যার আমরা শুধু চক্রবৃদ্ধির মূলধনটা আমরা নির্ণয় করি, হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করার পর আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফাটা করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অঙ্কটা হবে। করার পর দুইটার মুনাফাটা থেকে আমরা বিয়োগ দিব, যেটা দিয়ে আসবে সেটাই হলো আমাদের পার্থক্য। শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা পরবর্তী 9 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। একই হার মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে এখানে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা প্রথমে সমীকরণ গঠন করে নিই। তাহলে আমরা সমীকরণ গঠন করে নিতে পারি। দেখো এখানে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন P1 প্লাস আর এখানে হলো 1, আমাদের এক বছরান্তে কত আছে আমাদের 6500। এটা হলো 1 নম্বর সমীকরণ। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন P1 প্লাস আর এখানে হলো 2, কারণ এখানে 2 বছরান্তে হলো 2 6760 টাকা। এটা হলো কত নম্বর সমীকরণ? আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো যে 2 নম্বর সমীকরণ হয়ে গেল, আমরা 2 নম্বর সমীকরণ ভাগ হলো 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করব? যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো P1 প্লাস আর এখানে 2 P1 প্লাস আর এখানে হলো 1। তাহলে আমাদের দেখো যখন আমরা কোনো একটা সংখ্যাকে 1 দ্বারা গুণ করি ওই সংখ্যাটাই হয়। তাহলে এখানে আমাদের 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলাম। তাহলে এই সমীকরণটা দ্বারা আমরা বুঝি যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ। তাহলে এখানে দেখো আমাদের 2 নম্বর সমীকরণে 6760 আর এখানে 6500। তাহলে এই পি আর এই পি কেটে দিলাম। তাহলে এটা আমরা কয়বার লিখতে পারি? 2 বার লিখতে পারি। 1 প্লাস আর এখানে হলো 1 প্লাস হলো আর 6760 এখানে 6500। তাহলে এটা আর এটা কেটে দিলাম। কি উভয় পক্ষকে যদি সমান থাকে আমরা ভাগ করে দেব। যে তাহলে এখানে 1 প্লাস আর
6,760 6,500। এখান থেকে যদি আমরা আর এর মান বের করি, এই একটা কি ছিল প্লাস ছিল, তাহলে ওই দিকে যাই কি হবে মাইনাস হয়ে যাবে। 6,760 6,500 বিয়োগ হলো 1। তাহলে এখন দেখো আমরা আর 6,760 বিয়োগ 6,500 এখানে 6,500। তাহলে এখানে দেখো 6,500, কারণ এখানে 1 এর নিচে কি ছিল, একটা 1 ছিল, আমরা লসাগু করে নিলাম। লসাগু করে নেওয়ার পর এই 1 আর 1 আর হলো 6,500, লসাগু হলো 6,500। 6,500 যদি আমরা 1 দিয়ে ভাগ দেই তাহলে 1 হয় 1 1 দিয়ে আবার 6,760 গুণ। তাহলে এখানে দেখো 6,000 1 দিয়ে, এখানে দেখো 1 দিয়ে 6,500 ভাগ দিলাম, গুণ দিলাম, ভাগ দিলে কত আসছে 6,500, এই 6,500 তে আবার 1 গুণ। তাহলে এখন দেখো 6,760 6,760 বিয়োগ হলো 6,500, বিয়োগ দিলে কত আসবে 260। এখানে দেখো যে আর সমান হলো 260, এখানে আসবে কত 6,500। এখানে দেখো যখনই আমরা আর এর মান বার করব তখন হয় কি আমাদের শতকরা হার, আটটা হলো আমাদের এখানে হলো 100। এই 0 0 কেটে দিলাম। তাহলে এখন দেখো যে 260 ভাগ হলো 65, তাহলে উত্তর আসবে কত, এখানে আর, এখানে হলো 4 টাকা, এখানে আর এর মান, তাহলে এখানে আর সমান হলো আমাদের 4%। আটটা কত বার হলো আমাদের এখানে যে 4%। তাহলে এখানে তোমাদের যদি এই অঙ্কটাকে যদি আমরা সৃজনশীল করি, আর মানটা কত বার হলো আমাদের 4%। আর এর মান, আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে দেখো আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, p 1 প্লাস r, এখানে হলো 1 লেখার প্রয়োজন নেই, আমরা 6,500। তাহলে এখানে দেখো আমাদের কি বার করতে হবে, যে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা, তাহলে একই হার মুনাফায় কোন মূলধন, তাহলে একই হার মুনাফায় আমাদের এখানে মুনাফার হারটা আমরা বের করে নিলাম কোন মূলধন। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে, আমাদের অবশ্যই পি বার করতে হবে। তাহলে এখানে দেখো পি, তাহলে এখন দেখো 1, আর এর মানটা কত ছিল 4%, 4 নিচে হলো 100, এখানে 6,500। তাহলে এখন দেখো পি, এখানে আমরা লসাগু করলাম 100 যোগ হলো 4, তাহলে এখানে দেখো 6,500। তাহলে এই পিটা কার সাথে গুণ হলো, অবশ্যই উপরের সংখ্যার সাথে গুণ হয়। তাহলে আমরা দেখো এখানে 104 পি নিচে হলো কত 100, এই 100টা কোথায় গুণ হবে 6,500, 6,500 গুণ হলো 100, এখানে হলো 104। এখন দেখো 6,500 গুণন 100 আমরা করে নিব। তাহলে এখানে আমরা সরাসরি আমরা পিটাই লিখতে পারি, হ্যাঁ, যে তাহলে আমরা যেহেতু আমরা পি মান পাই হচ্ছে যে মূলধন, যে 6,500 গুণন, এখানে যেহেতু 1 দিয়ে গুণ করলাম আর এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, এখানে হলো 104। আমরা যদি ভাগ দিই 104 104, তাহলে আমাদের দেখো আসবে 6,250, 6,250 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী যদি দেখো, তাহলে আমরা যে অঙ্কগুলো করলাম এই অঙ্কটা থেকে আমরা একটা সৃজনশীল করতে পারি, যে এই অঙ্কটা থেকে আমরা আরো কিছু জানতে পারবো, যে এখানে আমরা প্রথমে কি বার করলাম মুনাফার হারটা বার করলাম, তারপরে এখান থেকে আমরা কি বার করলাম মূলধনটা বার করলাম, তারপরে এখানে আমরা সমীকরণ গঠন করলাম,
তাহলে আমরা দেখো এই অঙ্কটাকে আমরা পুরো একটা অঙ্ক করলাম। এই অঙ্কটাকে আবার আমরা যদি সৃজনশীল করি তাহলে আমাদের কি আসে, তাহলে আমরা এখানে কি আসে, অর্থাৎ স্কুল যখন আমাদের খুলবে তখন আমরা যে বাড়ির কাজগুলো দিই এই বাড়ির কাজগুলো অবশ্যই আমাদেরকে দেখাতে হবে। এখানে ক নম্বরটা আমরা দিলাম যে সমীকরণ গঠন করো, সমীকরণ গঠন করো। খ নম্বর মুনাফার হার নির্ণয় করো। ক নম্বর মূলধন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ঘরে বসে অনলাইন ক্লাস দেখতেছো বা টিভিতে সংসদ টিভি দেখতেছো, সকলকে তাদেরকে ধন্যবাদ। আর আমার এই ক্লাসে যদি কারো কোনো বোঝার অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি প্রশ্নের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারবে। আমি যথার্থ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং করোনাকালীন সময়ে আমরা অনেক সময় অসৎ বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করি, তাদের সঙ্গে আমরা অসৎ সঙ্গ ত্যাগ করব দিয়ে, এবং যাতে আমরা সুন্দরভাবে এই করোনাকে প্রতিহত করতে পারি তার ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারি এবং তোমরাই করতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আমি আবার দেখা করব। সকলকে ধন্যবাদ।